পরের দিন দুপুরে সুকমল আশেপাশের সমস্ত হসপিটাল, মর্গ, শ্মশান এবং কবরস্থান কোথাও বাদ দিল না। তন্ন তন্ন করে সারাটা দিন খুঁজল, কিন্তু কোনো সন্ধান পেল না। শেষে ক্লান্ত বিধ্বস্ত হয়ে আদিনাথবাবুর পায়ে লুটিয়ে পড়ল। আমি তন্ন তন্ন করে খুঁজলাম ঠাকুর, কিন্তু আমি হয়তো আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না ঠাকুর। মৃতদেহটা দেখে মনে হচ্ছিল যেন একটা সদ্যজাত শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে। কিন্তু কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আচ্ছা, এটা তো একটা রাশিচক্র। একটা কিছু করুন ঠাকুর, একটা কিছু করুন ঠাকুর। বিধিনশ্যমনাতীতম সূর্যকোটি সমপ্রভাম অগ্নিত্যং সূর্যবেদায়াং সংযোজিতাং যদুর্দেহি। আগে বোধ করি গায়ের রং আরো হালকা ছিল, তাই না? এখানে আবার কে আঁকলো? পৃথিবী আমাদের পথ দেখাবে। সপ্তগ্রহকূট। বদ্যিকাকার এক বান্ধবী তনুশ্রী সে গিয়েছিল তিব্বতের এক মন্দিরে। অনেক দুর্গম গিরি পার করে শেষমেশ তারা পৌঁছালো আশ্রমে। আর সেই বান্ধবীটি তাকে সঙ্গে যেতে অনুরোধ করেছিল। এখানেই বদ্যিকাকার পরিচয় হয় আদিনাথ রাজের সঙ্গে। লম্বায় প্রায় 6.5 ফুট, পরনে লাল বস্ত্র, মাথার চুল বিন্যস্ত, এক মুখ দাড়ির মাঝেও প্রশান্তির হাসি, আর কপালে বিজয় তিলক। যখন তারা পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দরজায় টোকা দিতে দরজা খুলে দিল একটি 30 বছরের যুবক। পরনে সাদা পোশাক, একটি মাটির উপরে বিছানো তৃণের আসনের দিকে ইশারা করে বলল, সন্ধ্যা আরতি হয়ে গেছে, প্রভু ভোগ নিবেদন করছেন, আপনারা আসন গ্রহণ করুন, উনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। এই বলে সেই যুবকটি ভেতরে চলে গেল। প্রায় মিনিট 15 পর তাদের সামনে এসে দাঁড়ালো আদিনাথ রাজ গোস্বামী। আমাকে ক্ষমা করবেন, বলুন আপনাদের কি সেবা করতে পারি? বাবা, আমার পরিবারের ওপর দিয়ে খুব বিপদ যাচ্ছে। সবাই এই নিয়ে খুব চিন্তায় আছে। আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে এই বিষয়টার একটা প্রতিকার করার জন্য। আপনি যদি দয়া করে আমাদের। এমন সময় দরজায় আবার টোকা পড়ল। আগের মতোই মধ্যবয়সী ছেলেটি গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে একটি বছর 40-এর লোক ছুটে এসে আদিনাথবাবুর পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, দয়া করুন আদিনাথ ঠাকুর। আপনি তো সব জানেন, আপনি তো অন্তর্যামী। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আদিনাথ রাজ বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর তার ভুরুতে ভাঁজ পড়ল। আগন্তুকের কপালের দিকে তাকিয়ে বলল, তোমার নামের আদ্যক্ষর স, আর তুমি এখানে নিজের ইচ্ছায় আসনি, অন্য কারো পরামর্শে এসেছ। আর সম্প্রতি তোমার পুত্র লাভ ঘটেছে, আর সেই সন্তানের জন্যই তুমি আমার কাছে এসেছ, তাই তো? লোকটা এতক্ষণ হতভম্ব হয়ে শুনছিল। এবার সে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, আমার নাম সুকমল শীল। আমি লামার একটি সোনার দোকানের শ্রমিকের কাজ করি। জন্মের সময় আমার ছেলে ভালোই ছিল, কিন্তু বাড়িতে আনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারেনি। সবাই একই রকম জবাব দিয়েছে,
আজ সকালে মায়ের কথায় মন্দিরে গেছিলাম। সেখানে পুরোহিত আপনার কথা বললেন। আপনি না হলে আর এই সমস্যা থেকে আমায় কেউ মুক্ত করতে পারবে না ঠাকুর। আপনি বাঁচান, আমায় বাঁচান। এ কথা শুনে আদিনাথ উঠে দাঁড়িয়ে বলল, তা তোমার ছেলে কতদিন ধরে অসুস্থ? আজকের দিনটা ধরলে 5 দিন হবে। একটা কিছু করুন ঠাকুর, একটা কিছু করুন ঠাকুর। দয়া করে আপনি বাঁচান, আমার ছেলেকে বাঁচান। বেশ, আমি তোমার ছেলেকে দেখতে চাই, আর সেটা আজই, এখনই। হরপ্রসাদ, যাওয়ার ব্যবস্থা করো। আজ্ঞে আদিনাথ ঠাকুর, আমিও যেতে চাই। আপনি দয়া করে যদি অনুমতি দেন। আদিনাথ ঠাকুর হরপ্রসাদকে ইশারা করল। হরপ্রসাদ তনুশ্রীকে ধর্মাশ্রমে থাকার ব্যবস্থা করে দিল। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হরপ্রসাদ, সুকমল, বদ্যিকাকা ও আদিনাথ রাজ গোস্বামী গাড়িতে উঠল। গাড়ি করে সুকমলের বাড়ি যেতে যেতে আদিনাথ অনেক কিছু ভাবছিল। এবার সুকমলকে প্রশ্ন করল, আচ্ছা, একটা কথা বলো তো, কিছুদিনের মধ্যে তোমার বাড়িতে বা তার আশপাশে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল কি? অদ্ভুত ঘটনা বলতে শুধু একটা ঘটনার কথাই মনে পড়ছে। আমার বাড়ির ঠিক সামনেই একটা পাগল মরে পড়েছিল। তো এই মৃত্যুর মধ্যে অদ্ভুত কি আছে? আসলে পাগলটার মরার ভঙ্গিটা ছিল বড় অদ্ভুত। কোনো লোক শুয়ে বা বসে মরতে পারে, কিন্তু মাটিতে মাথা চেপে হাত পা ভাঁজ করে আমি অন্তত কাউকে মরতে দেখিনি। মৃতদেহটা দেখে মনে হচ্ছিল যেন একটা সদ্যজাত শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসছে। হরপ্রসাদ হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই সে সুকমলের মুখে এ কথা শোনা মাত্র আঁতকে উঠল। ঠাকুর, এটা তো... আদিনাথ ঠাকুর তাকে হাত তুলে বাধা দিল কোনো কথা না বলার জন্য। তারপর সুকমলের উদ্দেশ্যে বলল, বুঝেছি, এটা কবেকার ঘটনা? এই তো আমার ছেলে জন্মানোর আগের রাতের ঘটনা। গাড়ি এসে দাঁড়ালো একটি সাধারণ ছিমছাম বাড়ির সামনে। কাঁচা পাকা বাড়ি, টালিও দেওয়া রয়েছে। বাড়িটা কংক্রিটের হলেও তাতে প্লাস্টার পড়েনি এখনো। নিচের দিকের ইটগুলো নোনা মাখা লাল দাঁত বের করে আছে। বাড়িতে ঢোকার মুখেই আদিনাথ হঠাৎ দাঁড়িয়ে পড়ে। দরজার পাশে আঙুল তুলে বলল, এটা কি এঁকেছে? এখানে আবার কে আঁকলো? আচ্ছা, এটা তো একটা রাশিচক্র। হরপ্রসাদ এবার বদ্যিকাকার দিকে ঘুরে তাকাল। বদ্যিকাকা যে এইসব সম্পর্কে তথ্য রাখে সেটা দেখে সে হয়তো খুশি হয়েছে, কিন্তু আদিনাথ বাবুর মুখ গম্ভীর। সে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে একবার শুধু বলল, সপ্তগ্রহকূট। ঘরের ভেতরটা খুব ছিমছাম। বাইরের মতো ভেতরের দিকটাও প্লাস্টার নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের ক্যালেন্ডার ও খবরের কাগজ দিয়ে মনে হলো ইঁটগুলোকে ঢাকার চেষ্টা করা হয়েছে। সামনেই একটা তক্তপোষ, সেখানেই এক ভদ্রমহিলার কোলে শুয়ে আছে মাত্র 5 দিনের একটি পুত্র সন্তান। আচমকা দেখলে জীবিত না মৃত বোঝা মুশকিল। ভদ্রমহিলা কাকুতি ভরা নয়নে তাকিয়ে আছেন আদিনাথ বাবুর দিকে। কই দেখি দেখি, সরো। ঠাকুর ঠাকুর আপনি এখানে বসুন। আমাকে নিয়ে ব্যস্ত হবার দরকার নেই। আদিনাথ বাবু যখন বাচ্চাটাকে দেখল, তখন বাচ্চাটার পুরো শরীর ঘন নীল হয়ে গেছে। আগে বোধ করি গায়ের রং আরো হালকা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 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 ঠিকই বলছেন। গায়ের রং অনেক হালকা ছিল। ঘরে প্রবেশ করল প্রায় 80 বছর বয়সী এক বৃদ্ধা মহিলা, সম্ভবত
সুকমল বাবুর মা। কেউ দাদু ভাইকে তো করেছে। কেননা আমি দাদু ভাইকে নিয়ে যখনই ঠাকুর ঘরে যাচ্ছি, দাদু ভাইয়ের গায়ে বেলপাতা তুলসী পাতা লাগাচ্ছি, তখনই দাদু ভাই শান্ত হয়ে যাচ্ছে। বাবা, বাবা কিছু একটা করুন। তোমার ছেলের কোষ্ঠী তৈরি করা হয়েছে কি? না, তা এখনো করা হয়ে ওঠেনি। হরপ্রসাদ, কাগজপত্রগুলো বের করো দেখি। সঙ্গে সঙ্গে হরপ্রসাদ তার ব্যাগ থেকে একটা হলুদ রঙের খাতা বের করল। তারপর বলল, সুকমলবাবু, আপনার ছেলের জন্মের সময় আর তারিখটা একটু বলুন। তারপর হরপ্রসাদ কয়েকটি ছক তৈরি করে কাগজটি বাড়িয়ে দিল আদিনাথ বাবুর দিকে। আদিনাথ বাবু অদ্ভুত এক প্রক্রিয়ায় একের পর এক শব্দ যোগ করতে লাগল। সেই কাগজের উপরে ধীরে ধীরে ফাঁকা কাগজটি ভরে উঠল রাশিচক্রে। লগ্নকুণ্ডলী, ভাবসারণী, চন্দ্রকুণ্ডলী, ভিন্নষ্ট বর্গ, সুদর্শন চক্র, নবতারা চক্র একে একে ভরে উঠল সব। এবার তিনি থামলেন জন্মকালীন সময়ে গ্রহাবস্থানে। আদিনাথবাবু উঠে দাঁড়ালো। এ কি, তোমার ছেলের রাশিচক্র আর ওই বাইরের দেওয়ালের গায়ে আঁকা রাশিচক্র হুবহু এক। দুটো রাশিচক্রেই সপ্তগ্রহ কূট আছে। সপ্তগ্রহকূট, সেটা আবার কি? এ কথা আপনি আগেও বলেছেন। সপ্তগ্রহ কূট হলো এক বিশেষ যোগ। এই যোগে নবগ্রহের 7টা গ্রহ জাতকের রাশিচক্র এক ঘরে অবস্থান করে। কিন্তু কিন্তু তার সাথে আমার ছেলের সম্পর্ক কি? আছে, যে পাগলটা সেদিন মারা গিয়েছিল, তোমার কথা শুনে মনে হচ্ছে ও ছিল কোনো উচ্চ মার্গের এক বিপদগামী সাধক। আরও জেনে বুঝেই তোমার বাড়ির সামনে গর্ভমুদ্রায় নিজের প্রাণত্যাগ করেছে। কিন্তু কেন? কায়া গমন করার জন্য। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, দয়া করে খুলে বলুন ঠাকুর। সাধনা করা একদিন দুদিনের কাজ না, তার জন্য সারা জীবনও কম পড়ে যায়। কিন্তু মানুষের শরীর নশ্বর, তাই উচ্চ মার্গের সাধকেরা মৃত্যুর সময় নিজের আত্মা কোনো উপযুক্ত মৃতদেহের মধ্যে পাঠিয়ে দেয় এবং ওই দেহের মাধ্যমেই বেঁচে থাকে। এই বিশেষ ক্রিয়াকেই কায়াগমন বলে। কিন্তু এখানে ওই ক্রিয়ার অপব্যবহার করা হয়েছে। এখানে একজন জীবিত মানুষের ওপর এই ক্রিয়া প্রয়োগ করা হয়েছে। যদি এই প্রয়োগ সফল হয় তবে তোমার ছেলের মৃত্যু ঘটবে, আর তোমার ছেলের দেহে ওই সাধক বেঁচে থাকবে। মনে রেখো, এই যে আপনি আপনার নাতিকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে পবিত্র জিনিসপত্র ওর গায়ে ঠেকিয়ে ওর কষ্ট হয়তো খানিকটা কমাতে পারেন, কিন্তু এইভাবে নাতিকে বাঁচাতে পারবেন না। কিন্তু এত লোক থাকতে আমার ছেলের সাথে কেন হলো ঠাকুর? তার কারণ হলো ওই কোষ্ঠী। সপ্তগ্রহ কূট একটা বিরল যোগ। ওই সাধক আর তোমার ছেলে এক যুগেই জন্মেছে, তাই তোমার ছেলের সাথে এই ঘটনা ঘটানোর সাহস ও পেয়েছে। তাহলে কি আমার ছেলের বাঁচার আর কোনো উপায় নেই ঠাকুর? প্রতিটা আত্মাই একটি দেহকে আশ্রয় করে বেঁচে থাকে, তাই ওই সাধকের আত্মাও তার শরীরের সাথে এখনো জুড়ে আছে। যদি এই প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু যদি এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ওই সাধকের দেহের অন্তিম সংস্কার করা যায়, তবে এই প্রক্রিয়া
আপনা আপনি ভঙ্গ হয়ে যাবে, আর সেই সাধকের আত্মাও পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবে। কিন্তু কিন্তু আমাদের হাতে সময় খুব কম। কায়াগমনের সময় ক্রিয়া 6 দিনের, আর তার মধ্যে 5 দিন ইতিমধ্যেই কেটে গেছে। হাতে শুধু একটা দিন। কাল ব্রহ্ম মুহূর্তের আগে যদি আমরা তাকে খুঁজে বের করতে না পারি, তাহলে তাহলে বিপদ ঘটে যাবে। কেউ আটকাতে পারবে না। তুমি বরং কাল সকাল বেলায় হাসপাতাল, মর্গ তন্ন তন্ন করে খুঁজে বের করো। থানায় যাও, খোঁজ লাগাও। ওই সাধকের সব দেহ খুঁজে বের করতেই হবে। পরের দিন দুপুরে সুকমল আশেপাশের সমস্ত হসপিটাল, মর্গ, শ্মশান এবং কবরস্থান কোথাও বাদ দিল না। তন্ন তন্ন করে সারাটা দিন খুঁজল, কিন্তু কোনো সন্ধান পেল না। শেষে ক্লান্ত, বিধ্বস্ত হয়ে আদিনাথবাবুর পায়ে লুটিয়ে পড়ল। আমি তন্ন তন্ন করে খুঁজলাম ঠাকুর, কিন্তু আমি হয়তো আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না ঠাকুর। বুঝেছি, মৃতদেহ যেখানেই থাকুক না কেন, সে তো আর পৃথিবীর বাইরে যেতে পারবে না। তাই পৃথিবী আমাদের পথ দেখাবে। এই বলেই আদিনাথ ঠাকুর মন্ত্র পড়তে শুরু করল। ওং রাশি ভূমি রাশি আদিত্য রাশি বিশ্বধ্বরা বিশ্বসায় ভুবনস্ব ধরিত্রী পৃথিবীত্বহং ওং ভূমায় নমঃ। মন্ত্রপাঠ শেষ হতেই মাটি থেকে ধুলোর একটা কুণ্ডলী পাকিয়ে ভেসে উঠল উপরের দিকে। একটা ছোট জোনাকি পোকার মতো আলো তাদের সামনে দেখা গেল। আদিনাথবাবু সুকমলকে বলল, চলো, আমাদের ওই আলোর পিছনে যেতে হবে। বেশ কিছুক্ষণ পর ওরা ওই কুণ্ডলীটার পেছন পেছন গিয়ে যে জায়গায় দাঁড়ালো, সেটা ছিল একটা পরিত্যক্ত শ্মশান ঘাট। জায়গায় জায়গায় স্তূপাকারে জমে আছে বহুদিনের পুরানো ছাই। আধপোড়া কাঠ আর ভাঙা চুল্লিটা দেখে মনে হচ্ছে বহুদিনের মৃত্যু পিপাসায় তৃষ্ণার্ত। আদিনাথবাবু ও সুকমল দেখল একটা মৃতদেহ গর্ভমুদ্রায় বসানো রয়েছে, তবে সেটা সবার অলক্ষ্যে। সাধারণ চোখে সেটা ধরা পড়া খুবই মুশকিল। হঠাৎ সুকমল আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল মৃতদেহটার উদ্দেশ্যে। সুকমল একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল। আমি এই জন্যই সাবধান করতে যাচ্ছিলাম তোমায়। এই জায়গাটা ক্ষেত্রবন্ধন করা হয়েছে। মানুষ তো দূরের কথা, দেবতারাও ঢুকতে পারবে না এখানে। তাহলে আমার ছেলের কি হবে? তবে কি তীরে এসে তরি ডুববে? ক্ষেত্রবন্ধনের গঠন সূর্যের আলোর সাথে সম্পর্কিত। সূর্যাস্ত আর ঠিক তার আগের মুহূর্ত, এই সময়ের মাঝে 2 অনুপল সময় থাকে। এই সময় ক্ষেত্রবন্ধন পুনর্গঠন হয়। আগের বন্ধন বিলুপ্ত হয়ে নতুন রক্ষা কবচ সৃষ্টি করে। এই সময়ের মধ্যেই তো আমি ভেতরে যেতে পারবো। তাই অপেক্ষা করো সেই ব্রহ্ম মুহূর্তের। হরপ্রসাদ, অগ্নি প্রজ্বলন করো। নবগ্রহের আহুতির সময় হয়েছে। চারিদিকে অসংখ্য শেয়ালের ডাক আর নিশাচর পাখির কর্কট শব্দ। ভয়, দুশ্চিন্তা ও উত্তেজনায় সুকমল ও হরপ্রসাদ কাঠ হয়ে বসে আছে। ওং বিধিনশ্বমনাতীতং সূর্যকোটি সমপ্রভাম অগ্নিত্যং সূর্যবেদায়াং সংযোজিতাং যদুর্দেহি ওং অগ্নিদেবতায় নমঃ। শ্মশানের চুল্লির ঠিক পাশেই আদিনাথবাবু
পদ্মাসনে বসে ব্রহ্ম মুহূর্তের অপেক্ষা করছে। তার পাশে রাখা আছে একটি কাঠের মাথায় পুরনো কাপড় জড়িয়ে তৈরি করা একটা মশাল। এবার সেই ব্রহ্ম মুহূর্ত। আর একটুও সময় নষ্ট না করে মশালটা জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দেহটার উদ্দেশ্যে। সেই অদৃশ্য ক্ষেত্রবন্ধন বিলুপ্ত হয়েছে। ওং গর্ভমুদ্রা প্রজ্বলনে প্রসীদঃ। তারপর এক অদ্ভুত মন্ত্রোচ্চারণে মশালটি ছুঁড়ে দিল সেই দেহটার দিকে। তারপর অসমাপ্ত হয়ে গেল কায়াগমন। রোজ রোজ এত রাত হলে কি আর ভালো লাগে? বাড়ির ছেলেগুলোকেও একটু সময় দিতে পারি না। শহরে গিয়ে বেচা কেনা ছাড়া তো আর উপায়ও নেই। তার ওপর ট্রেনের গন্ডগোল। কে কে ওখানে? প্রাসাদ সমান জমিদার বাড়ি, দেওয়ালে কারুকার্য, পুরানো দিনের অস্ত্রশস্ত্র, শিকার করা হরিণ, বাঘ, কত রকমের চামড়া ঝোলানো দেওয়ালের গায়ে। এসব দেখে মনের মধ্যে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগছিল। বদ্রি বল, কেমন লাগছে গ্রামে এসে? বাড়িটা তো অসাধারণ, আর গ্রাম আমার বরাবরই খুব প্রিয়। এই সবুজ তেপান্তর, এই খোলা আকাশ, সব মিলিয়ে দারুণ লাগছে। একদম ঠিক বলেছিস। যখনই দম বন্ধ লাগে তখনই মাঝে মাঝে তাই আমিও ছুটে আসি এই গ্রামে। সে তুমি কেন আসো আমি জানি না। এসব ছাড়, এখন সন্ধে হয়ে আসবে, চল নিচে যাই। এখনো তো সবার সাথে পরিচয় হয়নি। তবে সন্ধ্যাবেলায় ছাদ থেকে গ্রামটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বুঝেছি, কিন্তু বেশি সন্ধ্যাবেলা কিংবা রাতের দিকে বাইরে না বেরোনোই ভালো। কেন, কিছু হয়েছে? সেসব কথাই তোকে বলবো রাতে। আসলে আমিও বিষয়টা ঠিক জানতাম না। আরে কি হয়েছে তো বল। বললাম তো রাতে বলছি, এখন চল নিচে চল। মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। রোজ রোজ এত রাত হলে কি আর ভালো লাগে? বাড়ির ছেলেগুলোকেও একটু সময় দিতে পারি না। শহরে গিয়ে বেচা কেনা ছাড়া তো আর উপায়ও নেই। তার ওপর ট্রেনের গন্ডগোল। কে কে ওখানে? ও মনের ভুল বোধ হয়। পরিশ্রমের ঠেলায় মাথাটাও গেছে। কে কে কোনে? না 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 না। বদ্রি, ইনি হলেন আমার মা। আমার প্রণাম নেবেন মাসিমা। আমার নাম বদ্রীনাথ। থাক থাক বাবা, খাওয়া দাওয়া হয়েছে কিছু? খেতে হবে তো। পদ্মা, ও পদ্মা, কোথায় গেলি মা? যাই পিসিমা। ছোট দিদিমণি, ছোট দিদিমণি, নদীর পাড়ে গণেশের মৃতদেহ পাওয়া গেছে। সে কি, কখন? এ কি সর্বনেশে কথা! আজ সকালেই তো এসেছিল আমাদের বাড়িতে, বললে শহরে যাওয়ার আছে। হ্যাঁ ছোট দিদিমণি, শহর থেকে ফেরার পথেই ঘটনাটি ঘটেছে। গোটা শরীর রক্ত শূন্য, চোখগুলো হাঁ করে তাকিয়ে আছে উপর দিকে। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের এক্ষুনি যেতে হবে। তোমরা কোথায় যাচ্ছ? কিছু হয়েছে? হ্যাঁ রে পদ্মা, নদীর পাড়ে তোদের গণেশ কাকার মৃতদেহ পাওয়া গেছে। অজয়, অজয়, তুমি এদের সঙ্গে নিয়ে যাও। পদ্মা, তুই সবার খেয়াল রাখিস। আমরা তাহলে আসছি। হ্যাঁ বাবা। সাবধানে যাস সবাই। দুগ্গা দুগ্গা, কি যে অশান্তি শুরু হলো গ্রামে, একটা একটা করে। তুমি এত ভেঙে পড়ো না পিসিমণি, ভেতরে চলো। বদ্রি, গণেশ কাকার শরীর একদম সাদা হয়ে গেছে, একেবারে রক্তশূন্য। অথচ কোনো ক্ষত চিহ্ন নেই। হতে পারে কোনো বিষধর সাপের কামড়ে বা
পোকামাকড়ের কামড়ে? না, একটা বিষয় তোর থেকে আমি লুকিয়েছি। কি বিষয়? এই রকম মৃত্যু এর আগেও ঘটেছে, এই নিয়ে দ্বিতীয়বার। কিন্তু এটাতে লুকানোর কি আছে? আমি ভেবেছিলাম তুই এসব শুনলে আর আসবি না। তুই কি পাগল? আমি এইসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি, আর আজও পাই না। আগের মৃত্যুও কি এইভাবেই ঘটেছিল? হ্যাঁ রে, তবে সেটাকে সবাই একটা অ্যাক্সিডেন্ট মনে করেছিল, কিন্তু আজ মৃত্যুর সময় খুব ভয়ঙ্কর কিছু দেখেছেন মনে হচ্ছে। কই দেখি, সর সর। কি, ও আবার এসেছে, ও আবার এসেছে, সবার রক্ত খেতে ও জেগে উঠেছে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। পিশাচ, পিশাচ, নরম পিশাচ, পিশাচ, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে। তুই কি খেয়াল করেছিস ওই পাগল তান্ত্রিকটা কি বলছে? ও কার কথা বলছে? তোর কি মনে হয় এ মৃত্যু স্বাভাবিক? না, স্বাভাবিক নয়। তবে ওই পাগল তান্ত্রিকটার কথা শোনার পর বড্ড অস্বাভাবিক লাগছে। কি জানি, তবে এই নিয়ে দ্বিতীয় মৃত্যু, এবার ব্যাপারটা একটু সিরিয়াস। কিন্তু তুই কি সত্যিই বিশ্বাস করিস নরখাদক আছে? বিশ্বাস অবিশ্বাসের পরেও অনেক কিছু আছে রে, যা তুই কল্পনাও করতে পারবি না। অনেক সময় জঙ্গলে ঘুরে বেরিয়েছি, অনেক কিছু দেখেছি, তবে সবশেষে আমার এটাই মনে হয়েছে কিছু তো একটা আছে যা আমাদের সবার চিন্তাভাবনার ঊর্ধ্বে। তার মানে তুই বলতে চাইছিস ওই বুড়ো পাগলটা সত্যি কথা বলছে, এটি একটি পিশাচের কাজ? না, তা না। এবার পোস্টমর্টম না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হতে পারে কোনো বিষধর কীটপতঙ্গ বা সাপের কামড়ে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ বাবা বুদ্ধি, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? আরে না না মাসিমা, এত বড় বাড়ি, আপনাদের ভালোবাসা আমাকে কি আর অসুবিধায় ফেলতে পারে? সবই ঠিক আছে, কিন্তু কালকের ঘটনাটা শোনার পর কেন জানি না খুব ভয় লাগতে শুরু করেছে। কেন ভয় কেন? আমার মায়ের মতে এটা কোনো অশুভ শক্তির কাজ, যা বহুকাল আগে এই গ্রামে দেখা দিয়েছিল। অবশ্য আমি এমনটা মানতে পারছি না। তুই বকিস না, এ বাড়ির এক পুরনো ইতিহাস অবিশ্বাস দিয়ে ঢাকা যায় না। যদি কিছু মনে না করেন, সেই ইতিহাস কি আমাকে শোনানো যাবে? এ কথা আমার বাবার মুখে শোনা। সেই সময় ধীরে ধীরে একের পর এক মৃত্যু ঘটতে থাকে। শুনেছিলাম সে নিজের শক্তিতে মানুষকে ছলে বলে বাড়ির বাইরে বের করিয়ে মৃত্যুলীলা চালিয়ে যেত। তারপর শুরু হলো এই জমিদার বাড়ির ওপর চাপ সৃষ্টি। কিছুদিন পর জমিদারই তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদেশে চলে যান। গ্রামবাসীরা এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। তারপর থেকে আর দেখা যায়নি। ভাগ্যক্রমে তারপর সেই পিশাচের প্রকোপও নিশ্চিহ্ন হয়ে যায় এবং তা গল্প হয়েই রয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। তা এ বাড়ির পরিবারের বাকি সদস্যরা কি এখনো বিদেশেই থাকেন? ও ওমু, তুই প্রতাপের সঙ্গে দেখা করাসনি? উনি কে? এই জমিদার বাড়ির উত্তরসূরি, আমার মামা প্রতাপ নারায়ণ। চল বদ্দি, তোকে ওনার সাথে দেখা করাই। উনিও এসেছেন এই আগের মাসেই। আসতে পারি? কে? মা বাবু, আমি অমরেশ। অমরেশ, এসো এসো, ভেতরে এসো। তোমার সাথে এটা কে? ও আমার বন্ধু বদ্রীনাথ, ও এসেছে এই গ্রামের মেলা দেখতে। খুবই ভালো।
কিন্তু সত্যি অদ্ভুত লাগছে আমার। এই এত বছর পর গ্রামে এলাম, আর এসেই এই রকম পর পর দুটো দুঃসংবাদ। আপনার কি মনে হয় এই মৃত্যু নিয়ে সত্যি কোনো রহস্য আছে? জানি না, হতে পারে কোনো বিষধর সাপ কামড়েছে। তবে গ্রামের লোকজন যে পিশাচের বর্ণনা দিচ্ছে তাতে আমি একমত নই। আমি বিদেশে ছিলাম, ওখানেই পড়াশোনা করেছি, বড় হয়েছি। এসব আমার কাছে অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। এখন বিষয়টা পোস্টমর্টমের ওপর নির্ভর করছে। ওই আর কি। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, আমরা এখন আসি। এসো এসো। হ্যালো, হ্যাঁ, আপনি শিগগিরই চলে আসুন। আচ্ছা আচ্ছা। শরীরে অনেক ক্ষতের দাগ পাওয়া গেছে। ক্ষতের দাগ? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি রে, কোথায় যাচ্ছিস? থানা থেকে ফোন এসেছিল, চল এক্ষুনি একবার থানায় যেতে হবে। কি বললো পুলিশ? সেরকম কিছু না, বাকিটা থানায় গিয়ে জানতে পারবো। তুমি কি পাগল হয়ে গেছো পদ্মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি কি কিছু বোঝো না অমরেশ? গ্রামের পরিস্থিতির কথা জানা সত্ত্বেও তুমি এভাবে কথা বলছো? আমি কিছু বুঝতে চাই না। বাবা ছেলে দেখছেন আমার জন্য। আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এখন এই পরিস্থিতিতে মাকে আমাদের ব্যাপারটা বলা সম্ভব নয়। তারপর আমায় অন্য কেউ নিয়ে যাক, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমায় তুমি ভালোই বাসো না। ধুর পাগলি, আমি আছি তো, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। অজয় কাকু আমাদের একসাথে দেখে ফেলে খারাপ ভাববেন। আমি এখন আসি, বুঝলে? পদ্মা, দিনকাল বড্ড খারাপ মা। এভাবে একা একা বাইরে ঘুরিস না। আমি আমি ঘাটে জল আনতে এসেছিলাম বাবা। আচ্ছা বেশ। অমরেশকে দেখলি? না বাবা। ওকে বদ্যি খুঁজছিল, দেখা হলে বলে দিস তো। আমায় একটু বেরোতে হবে, কিছু হিসাব মেলাতে হবে গোয়ালার বাড়িতে গিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যাঁ রে মা, আমি এই যাবো আর এই আসবো। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আপনি শিগগিরই চলে আসুন। আচ্ছা আচ্ছা। শরীরে অনেক ক্ষতের দাগ পাওয়া গেছে। ক্ষতের দাগ? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি রে, কোথায় যাচ্ছিস? থানা থেকে ফোন এসেছিল, চল এক্ষুনি একবার থানায় যেতে হবে। কি বললো পুলিশ? সেরকম কিছু না, বাকিটা থানায় গিয়ে জানতে পারবো। সর্বনাশ 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 হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে? আমাদের গোয়ালের 4টি গরুই মারা গেছে। সে কি? কিভাবে? আমি গোয়ালার কাছে হিসেব নিতে গেছিলাম, তারপর গিয়ে দেখি আমাদের 4টে গরু একেবারে মুড়ে কাঠ হয়ে পড়ে আছে, যেন কেউ ওদের ভেতর থেকে সব রস টেনে নিয়েছে। তোরা কেউ আর কোথাও যাস না, পারলে সব কটা আলো জ্বালিয়ে রাখ, আমি আসছি। তুই কি পাগল হয়ে গেছিস? আমিও যাবো তোর সাথে। আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই পারলে গ্রামের বাকিদের জানিয়ে দে, তারা যেন সবাই বাড়িতেই থাকে। অমরেশ, তোমার বন্ধু তো এখনো ফিরল না, একবার ফোন করে দেখো না কোথায়। তা কি করার উপায় আছে? বাবুর ফোনটাও তো সুইচ অফ। একবার থানায় ফোন করে জানতে পারো তো। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যালো ইন্সপেক্টর, আমি অমরেশ বলছি, জমিদার বাড়ি থেকে। হ্যাঁ বলুন অমরেশ বাবু। আমার বন্ধু বদ্রি কি ওখানেই আছে? তিনি তো পোস্টমর্টম রিপোর্ট দেখি অনেক আগেই বেরিয়ে গেছেন। হোয়াট? আচ্ছা, ঠিক কতক্ষণ আগে? তার 3 ঘন্টা আগে হবে। কেন, কোনো অসুবিধা হয়েছে কি? আসলে ওর ফোনটা সুইচ অফ, পাওয়া যাচ্ছে না ওকে। আচ্ছা আচ্ছা, আর এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। আপনি ফিকার না করেন, আমি দেখছি যদি কোনো খবর পাওয়া যায় আপনাকে জানাচ্ছি।
ঠিক আছে? ওকে, ধন্যবাদ, রাখছি। আমি বারবার বললাম যাস না, আমি যাব তোর সাথে, একটু শুনলো। আসলে এত জেদি মানুষ আমি আর একটাও দেখিনি। তাহলে কি আমরা দুজনে একবার বেরিয়ে দেখে আসবো? না না, তুমি বাড়িতেই থাকো অজয় কাকা। আমরা দুজন চলে গেলে বাড়িতে আর কোনো পুরুষ থাকবে না। মামা এমনিতেই অসুস্থ, আমি চলে গেলে অন্তত তুমি থাকবে। মাকে কিছু বলার দরকার নেই, চিন্তা করো না, আমি ওকে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, অসুবিধা হলে ফোন করো। কোথায় যাচ্ছ এত রাতে? আমিও যাব। পাগলামি করো না পদ্মা, আমাকে যেতে দাও। বদ্রিকে আমি নিয়ে এসেছি এখানে, আমার একটা দায়িত্ব আছে তো নাকি? যাই হোক, তোমরা সাবধানে থেকো, বাড়িঘর তো বন্ধ করে রেখো, আমি ওকে নিয়েই ফিরব। হ্যালো বদ্রি, তুই কোথায়? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? কোথায় তুই? কি রাস্তায়? হ্যালো? অমরেশ! 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 কি রে বদ্রি, তোর ব্যাপারটা কি? এখন এত কিছু বলার সময় নেই, এক্ষুনি আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তুই ঘুরতে কি চাইছিস? আর তোর হাতে ওটা কি? এটা একটা নকশা, আমাদের এক্ষুনি দাদুর ঘরে যেতে হবে। ওটাতেই তো আমার মা থাকে, কিন্তু কেন? এখন এত কিছু বলার সময় নয়, এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে, বাকিটা গিয়ে বলছি। হজর কাকু, কি হয়েছে? পদ্মাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো? কি বলছেন? আমার মনে হয় ও তোদেরই খুঁজতে বেরিয়ে গেছে। আমার একটা কথা শুনলে তো। অমরেশ, এক্ষুনি আমাদের পদ্মাকে খুঁজতে বেরোতে হবে, নইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। মা, বৌদিকে একবার দাদুর ঘরে নিয়ে যাও। আমি আর অজয় কাকু পদ্মাকে খুঁজতে যাচ্ছি। তোমরা নদীর পাড়ের দিকে চলো, আমি নিশ্চিত পদ্মা ওই দিকেই গেছে। আমিও আসছি। অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি অমরেশ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম অমরেশ। যদি তোমার কিছু একটা হয়ে যায়, কি করে থাকবো বলো? কিছু কিছু বলছো না কেন? তুমি 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 কে? যাকে সবাই খুঁজছে, তোমার অমরেশ, অজয়, বদ্রীনাথ আর পুলিশ। আমি হলাম সেই নরখাদক, জমিদারের দত্তক সন্তান প্রতাপ নারায়ণ রায়।
বিষয়টা কি আমাকে একটু খুলে বলবি? আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। পিসিমা আমাদের যে গল্পটা বলেছিলেন তারপরেও বিশেষ কিছু ঘটনা থেকে যায়। এবারই জমিদার বেশ কিছু বছর বিদেশে ছিলেন, আর সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। সেই সময় তিনি বিবাহ করেন একজন রাশিয়ান মহিলাকে, কিন্তু তার একটা সন্তান আছে। বিয়ের পর বিশেষ কয়েকটা কারণে তিনি গ্রামে ফিরে আসেন, কারণ সেখানে চলছিল মৃত্যু তাণ্ডব। গ্রামে আসার পর তিনি বুঝতে পারেন তিনি তার সঙ্গে সাক্ষাৎ মৃত্যুকে গ্রামে এনেছেন। যে ঘটনা বিদেশে ঘটছিল সে ঘটনা গ্রামেও ঘটতে থাকে। জমিদার ভালো মানুষ ছিলেন, তাই গ্রামবাসীর প্রাণ বাঁচাতে তিনি তার স্ত্রী ও দত্তক নেওয়া সন্তানকে নিয়ে বিদেশে ফিরে যান। মানে বলতে চাইছিস জমিদারের স্ত্রী পিশাচিনী? মানে ওই মহিলাই নরখাদক? কিন্তু এটা তো 50 বছর আগের কথা। আসলে সন্ন্যাসীর মুখে নরখাদকের কথা শুনে আমার সন্ন্যাসীর প্রতি কৌতূহল হয়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করে গভীর জঙ্গলে গিয়ে দেখা মেলে সেই সন্ন্যাসীর। আমি জানতাম এই রকম একটা দিন অবশ্যই আসবে, তাই আমরা সব সন্ন্যাসীরা মিলে সেদিন যজ্ঞ করেছিলাম। আর সেই যজ্ঞের হাতিয়ার সেই তলোয়ারটি, যেটি রাখা আছে জমিদার বাড়ির ঈশান কোণে। তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি একমাত্র তুমিই পারবে এই শত্রুকে নিধন করতে। আর মনে রেখো, আঘাত কিন্তু বুকের বাঁ দিকে করতে হবে। সত্যিই বদ্রীনাথ, তোমার জবাব নেই। তুই না থাকলে আজ যে কি হতো। তোকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। সবই সন্ন্যাসী বাবার দয়া। জয় সন্ন্যাসী বাবার জয়। বাঙালিদের চায়ের কাপে আড্ডা আর ভূতের গল্পের মজা নিতে সাবস্ক্রাইব করুন কার্টুন টাইমস। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না যেন।